সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিতের উপর যে 4 নম্বর অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান ক্লাস নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। চলো আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি? বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ করো। তো এটা একটা বর্তনী, তড়িৎ বর্তনী। এই বর্তনীর উপাদানগুলো হলো রোধ। এখানে রোধ দেখা যাচ্ছে 5টি, 1 2 3 4 5টি রোধ রয়েছে। তারপরে কোষ রয়েছে, কোষ দুটি দেখা যাচ্ছে, V1 এবং V2। তো কোষের চিহ্নটা হলো এমন, একটা প্লাস থাকে এবং অপরটা মাইনাস থাকে। আর রোধের চিহ্নটা হলো এমন, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো বলছে এই উপাদানগুলোর ভূমিকা কি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। তো প্রথমে বলবো কোষের কথা। কোষের কাজ হলো সাপ্লাই দেয় তড়িৎকে। এবং কিভাবে তড়িৎ সাপ্লাই হয় দেখো, যদি এটাকে একটু সংযোগ করি তাহলে কারেন্ট প্রবাহিত হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ এই পথে কারেন্ট প্রবাহিত হবে। কারণ আমরা জানি কারেন্ট প্রবাহিত হয় ব্যাটারি বা কোষের প্লাস থেকে মাইনাসের দিকে। আর রোধের ভূমিকাটা হলো তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এই যে প্রবাহটা যখন রোধের মধ্যে দিয়ে যাবে তখন প্রবাহটা বাধা দিবে। আরেকটা বিষয় দেখো, এই যে R1 এবং R2 দুইটা রোধ কিন্তু শ্রেণীতে রয়েছে। এই যে R1 এবং R2। তাই আমি যদি এটার সাথে একটা কোষ যুক্ত করি তাহলে কি ঘটবে? এখান থেকে প্রবাহ যাবে, যেহেতু এটা R1 এবং এটা R2, তাদের মধ্যে দিয়ে প্রবাহটা বাধা পেয়ে যাবে, কিন্তু প্রবাহের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই R1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এবং R2 এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, শুধু পরিবর্তন ঘটবে ভোল্টেজ। অর্থাৎ R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V1 এবং R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V2। কিন্তু আমরা কারেন্টটা একই থাকবে, অর্থাৎ এটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, অর্থাৎ I পরিমাণ কারেন্ট যাবে। এখন আরেকটা ঘটনা দেখো, R4 এবং R5 এই জায়গায় কিন্তু প্যারালাল রয়েছে রোধটা। দেখো এই যে এই জায়গাটা প্যারালাল রয়েছে। তো আমরা যদি বলি যে এটার সাথে যদি একটা কোষ যুক্ত করি তাহলে কি ঘটবে? তো কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে, হওয়ার পরে কারেন্টটা যখন এই পয়েন্টে আসবে তখন দুইটা ভাগে বিভক্ত হবে। তো যেহেতু এটা রোধ R4 এবং এটা রোধ R5, তখন কারেন্টটা এই পথে কিছু কারেন্ট চলে যাবে, বাকি অংশটা কিন্তু এই পথে চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে কারেন্টটা কিন্তু বিভক্ত হয়ে যায়। তো হওয়ার পরে যখন আবার এই পয়েন্টে আসবে তখন কিন্তু আবার এই প্রবাহটি পাওয়া যাবে। তো এই হলো প্যারালাল রেজিস্ট্যান্সের বিষয়টা, যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবাহটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজ কিন্তু এক থাকবে। অর্থাৎ R4 এবং R5 উভয়ের ভোল্টেজে কিন্তু এই কোষের ভোল্টেজের সমান হবে। তা আমরা সার্কিট থেকে যেটা বুঝতে পারি সেটা হলো, এই V1 কোষ থেকে যখন কারেন্টটা প্রবাহিত হলো, অর্থাৎ I1 কারেন্টটা R1 এর মধ্যে দিয়ে যাবে, ঠিক এই কারেন্টটাই কিন্তু আবার R2 এর মধ্যে দিয়ে যাবে। কারণ যেহেতু শ্রেণীতে রয়েছে, আমরা জানি শ্রেণীতে থাকলে প্রবাহের কিন্তু মানের পরিবর্তন হয় না। তো যখন এই জায়গা থেকে আরেকটা কারেন্ট কিন্তু বের হবে, আমরা এই কারেন্টটার নামটা দিয়ে দিলাম I3 নামটা দিয়ে দিলাম, যে এই কোষ থেকে I3 কারেন্ট বের হচ্ছে। যেহেতু I1 এবং I2 এটা I3 নাম দিলাম। I3 কারেন্টটা যখন এক্স পয়েন্টে আসলো এবং I1 কারেন্টটা যখন এক্স পয়েন্টে আসলো, তখন টোটাল যে কারেন্টটা হলো, অর্থাৎ I2 কারেন্ট হয়ে কিন্তু এই পয়েন্টে আসলো, তখন কিন্তু কারেন্টটা বিভক্ত হয়ে গেল এবং বিভক্ত হয়ে কিন্তু এখানে আবার I2 কারেন্ট হলো। ঠিক I2 কারেন্টটা যখন আবার ওয়াই পয়েন্টে আসলো তখন কিন্তু আবার দুইটা ভাগে বিভক্ত হলে এই পথে কিন্তু I3 কারেন্ট যাবে এবং এই পথে কিন্তু আবার সে I1 কারেন্টটা চলে যাবে, অর্থাৎ V1 এর মধ্য দিয়ে। এ হলো বর্তনীর প্রবাহের ব্যাপারটা, এবং প্রবাহটা তৈরি করতেছে V1 এবং V2 কোষ। আর এই প্রবাহের ক্ষেত্রে প্রধান বাধা যারা, তারা হলো 5টি রোধ। কয়ের কোশ্চেনে বলেছে ফিগার 1, অর্থাৎ এই যে ফিগার 1, এই চিত্রটাতে বর্তনীর কারশফের সূত্র দুটি কিরূপ হবে চিত্র সহ বর্ণনা করো। তো কারশফের সূত্র দুইটা তো অবশ্যই আমরা জানি, তো এইটার প্রয়োগটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখাতে বলেছি। তো চলো আমরা কারশফের দুটি সূত্র আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিই। তা কারশফের প্রথম সূত্রটা হলো
কারশফ কারেন্ট ল, এটাকে আবার জাংশন উপপাদ্য বলা হয়। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি জাংশন পয়েন্ট রয়েছে, একটা এক্স এবং একটা ওয়াই। এই জাংশন পয়েন্টে কিন্তু কারশফের প্রথম সূত্রটা আমরা ব্যাখ্যা দেব। কারশফের প্রথম সূত্রটা হলো কোনো তড়িৎ বর্তনীর সংযোগ পয়েন্টে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য, অর্থাৎ সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 0। এটার বিষয়টা হলো, ধরো একটা জাংশন পয়েন্ট রয়েছে ও এখানে অনেকগুলো কারেন্ট আসতেছে এবং কিছু কারেন্ট চলে যাচ্ছে। তো আমরা ধরে নিলাম I1 কারেন্টটা আসতেছে এবং I2 কারেন্টও আসতেছে, I3 কারেন্ট চলে যাচ্ছে। তো যে কারেন্টটা আসবে তাকে যদি প্লাস ধরি আর যে কারেন্টটা চলে যাবে তাকে কি ধরতে হবে? মাইনাস। তুমি যদি উল্টা ধরো যে কারেন্টটা চলে যাবে এটাকে প্লাস ধরো আর যে কারেন্টগুলো আসবে এদেরকে মাইনাস ধরো, তার তো কোনো আপত্তি নেই। তো আমরা সাধারণত যারা আসে সংযোগ পয়েন্টে তাদেরকে প্লাস ধরি আর যারা চলে যায় তাদেরকে আমরা মাইনাস ধরি। এখানে ও পয়েন্টে কারেন্ট আসতেছে I1 এবং I2 আর কারেন্ট চলে যাচ্ছে I3। এই টোটাল যে প্রবাহ অর্থাৎ প্রবাহের সমষ্টিটা হবে শূন্য, অর্থাৎ জাংশন পয়েন্ট আর কোনো কারেন্ট নেই। তো এখন আমরা এই যে সার্কিটটা দেখা যাচ্ছে এখানে যে দুইটা জাংশন পয়েন্ট রয়েছে, ওই জাংশন পয়েন্টে আমরা কারশফের সূত্রটা ব্যাখ্যা করব। একটা হলো এক্স পয়েন্টে কি হয় দেখো, তো এক্স পয়েন্টে কে কে আসতেছে দেখো, I1 কারেন্ট আসতেছে, I3 কারেন্ট আসতেছে, কিন্তু I2 কারেন্ট কিন্তু চলে যাচ্ছে। তাহলে দেখো এক্স পয়েন্টে I1 কারেন্ট আসতেছে প্লাস, I3 কারেন্টও কিন্তু আসতেছে প্লাস, এবং দেখো এক্স পয়েন্ট থেকে I2 কারেন্ট চলে যাচ্ছে, তাহলে মাইনাস। তাহলে এই টোটাল প্রবাহটার সমষ্টি কত হবে? শূন্য হবে। একইভাবে ওয়াই পয়েন্টে কি হবে দেখো, এই ওয়াই পয়েন্টে দেখো কোন কারেন্টটা আসতেছে, ওয়াই পয়েন্টে দেখো এই I2 কারেন্টটা কিন্তু আসবে, তারপরে I3 কারেন্ট কিন্তু চলে যাচ্ছে এবং I1 কারেন্ট কিন্তু চলে যাচ্ছে। যেহেতু বর্তনীতে তিনটা প্রবাহ, তাই এখানে তিনটা প্রবাহ হিসাব করলে হবে। I2 কারেন্ট আসতেছে প্লাস, I3 কারেন্ট চলে যাচ্ছে মাইনাস, এবং I1 কারেন্টও কিন্তু চলে যাচ্ছে মাইনাস। টোটাল প্রবাহের সমষ্টি শূন্য। এই হলো কারশফের প্রথম সূত্রের ব্যাখ্যা, আর চিত্রতে এটাই দিতে হবে। এখন আমরা কারশফের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা দেখব। কারশফের দ্বিতীয় সূত্রকে বলা হয় লুপ উপপাদ্য, অর্থাৎ এটাকে বলা হয় কারশফ ভোল্টেজ ল। যেহেতু ভোল্টেজ হয়েছে আবার এটাকে ভোল্টেজ উপপাদ্য বলা যায়, তিনটা নামে অভিহিত করা যায়। তাই কারশফের দ্বিতীয় সূত্রটা আসলে কি, কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং ওই রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ আমরা বলবো I আর সমান সমান সামেশন অফ এ, অর্থাৎ যতগুলো রোধ রয়েছে তাদের মধ্যে দিয়ে যে প্রবাহ যাচ্ছে ওই প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টি হবে ওই আবদ্ধ বর্তনীতে যতগুলো কোষ থাকবে তার সমষ্টির সমান। এখন প্রশ্ন থাকতে পারে কোনো আবদ্ধ বর্তনীতে যদি কোষ না থাকে তখন কি হবে? তখন শূন্য হবে। কোষ না থাকলে তো শূন্য, আর কোষ থাকলে ওই কোষগুলো যোগফল দেখাতে হবে। এখন দেখো আমরা কিন্তু জানি ভি হলো আইআর, এই যে দেখো এটা কিন্তু ভি, এটা কিন্তু আইআর, তার মানে এটা কিন্তু ওহমের সূত্রে একটা রূপ মাত্র। অর্থাৎ যখন কোনো সার্কিট থেকে ওহমের সূত্র ব্যবহার করে প্রবাহের মান বের করা কষ্ট হয়ে যায় তখনই কিন্তু আমরা এই কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা তড়িৎ প্রবাহের মান বের করি। তো এখন আমরা এই দ্বিতীয় সূত্রের প্রয়োগটা এই সার্কিট থেকে দেখব। আমরা এখানে ধরো একটা রোধ রয়েছে, এখানে একটা রোধ রয়েছে, এখানে একটা কোষ রয়েছে। এই দ্বিতীয় সূত্রের প্রয়োগটা একটু খেয়াল করো। আমরা যদি লুপ কল্পনা করি, ধরো লুপটা হচ্ছে এ বি সি ডি, আর রোধের নাম দিলাম R1 এবং R2। তাহলে এই প্রবাহটা যদি আই হয়, এখানে যেভাবে খেয়াল রাখবে সেটা হলো তুমি লুপ কিভাবে ধরেছ। ধরলাম আমি লুপটা ধরলাম এ বি সি ডি এ, অর্থাৎ যেখান থেকে শুরু সেখানে শেষ।
তুমি লুপ যেভাবে ধরেছ তুমি সেইভাবেই কিন্তু যেতে হবে। কখন আই প্লাস হবে আর কখন এই ই প্লাস হবে। আমি যে পথে যাব প্রবাহ যদি সেই পথে যায় তাহলে আই প্লাস, আর আমি যদি চলার সময় ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাই তখন কোষটা পজিটিভ হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে দেখো এখানে কিন্তু আমি যে পথে যাচ্ছি প্রবাহ কিন্তু সে পথে যাচ্ছে, এবং প্রবাহ আইটা কিন্তু R1 এর মধ্যে দিয়ে এটাই যাবে এবং ওই প্রবাহটা কিন্তু R2 এর মধ্যে দিয়ে এটাই যাবে। তাহলে কী হবে, আই R1 প্লাস আই R2 সমান সমান এখানে কিন্তু কোষ আছে, এবং দেখো আমি কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছি, তাহলে অতএব ডিরেকশন ঠিক আছে, ব্যাটারি বা কোষের ডিরেকশন ঠিক আছে, অতএব কোষটা কিন্তু পজিটিভ হবে। আর যদি কোষ না থাকতো তখন কিন্তু এখানে শূন্য হতো। এটি হলো কারশফের দ্বিতীয় সূত্রের ব্যাপারটা। এখন আমরা এই সার্কিটে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগটা দেখাবো। আমরা এই বর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হলে আগে লুপগুলো বুঝতে হবে। আমরা লুপের নাম দিচ্ছি, যেমন এ বি, যেহেতু এটা এক্স আছে এক্স ওয়াই, তাহলে এটা একটা লুপ হয়ে গেল। অর্থাৎ ফার্স্ট লুপটা হলো এ বি এক্স ওয়াই এ, যেখান থেকে স্টার্ট সেখানে শেষ, এটা একটা লুপ। দ্বিতীয় লুপটা হলো এক্স সি ডি ওয়াই এক্স, এটা একটা লুপ কল্পনা করলাম, এক্স সি ডি ওয়াই এক্স। এবার আমরা পুরোটাকে আরেকটা লুপ কল্পনা করি। তৃতীয় লুপটা দেখো বি সি ডি এ বি, বি সি ডি এ বি। এখন আমরা প্রত্যেকটা লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো প্রথম লুপটা দেখো, এই যে বি এক্স ওয়াই এ, এই লুপটা অর্থাৎ কোথা থেকে স্টার্ট হচ্ছে এর থেকে। তো দেখো আমি যাচ্ছি কিন্তু লুপ বরাবর, লুপ যেভাবে ডিরেকশন দিয়েছে, অর্থাৎ এ বি এক্স ওয়াই এ। তুমি ইচ্ছা হলে উল্টোও ধরতে পারো, কোনো আপত্তি নেই। তাহলে যেহেতু আমি লুপটা ধরেছি এই পথে, তাহলে দেখো এই পথে কারেন্ট যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এই পথে কারেন্ট যাচ্ছে, I1 কারেন্টটা কিন্তু এই পথে যাচ্ছে। কার মধ্যে দিয়ে যাচ্ছে, R1 এবং R2 এর মধ্যে দিয়ে একই পরিমাণ প্রবাহ যাচ্ছে। তাহলে আমি লিখব I1 R1 প্লাস I1 R2। কেন প্লাস হলো, যেহেতু আমি যে পথে যাচ্ছি কারেন্ট কিন্তু সেই পথে যাচ্ছে। এরপর আসো এইভাবে আমি যাব, অর্থাৎ এই পথে আমি যাব। তো এই পথে কি কারেন্ট হয়েছে, আর I3, কার মধ্যে দিয়ে যাবে R3। কিন্তু দেখো I3 কারেন্টটা কিন্তু এভাবে যাচ্ছে, যেহেতু এই কোষের কারণে, যেহেতু I3 কারেন্টটা এই পথে যাচ্ছে কিন্তু আমি যাচ্ছি এই পথে, তাহলে আমার সাথে কারেন্ট পাওয়ার দিকটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু কারেন্টটা নেগেটিভ, মাইনাস I3। এখানে রোধ কত, R3। এই যে প্রবাহ এবং রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি হলো ওই বর্তনীতে যতগুলো কোষ থাকবে তার যোগফলের সমান। এখন দেখি কি কি কোষ আছে। এখানে দুইটা কোষ, একটা V1 এবং একটা V2। দেখো যেহেতু আমি এই পথে যাচ্ছি, এই যে এই পথে যাচ্ছি, এই পথে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ, তাই V1টা কিন্তু প্লাস ধরবা, V1টা প্লাস। আর যেহেতু আমি এই পথে যাচ্ছি কিন্তু আমি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছি, কিন্তু যাওয়ার কথা ছিল নেগেটিভ থেকে পজিটিভ, কিন্তু আমার সাথে ব্যাটারি ডিরেকশন কিন্তু উল্টা, এই কারণে V2টা নেগেটিভ। এই হলো প্রথম লুপের কারশফের দ্বিতীয় সূত্রের প্রয়োগ। এবার আমরা দ্বিতীয় লুপে দেখি এক্স সি ডি ওয়াই এক্স। এই যে দেখো এক্স সি ডি ওয়াই এক্স, এই লুপটার ক্ষেত্রে তুমি একটু কাজ করতে পারো। সেটা হলো যে এখানে দুইটা রোধ রয়েছে প্যারালাল, তাদেরকে বাদ দিয়ে একটা আরপি রেজিস্ট্যান্স কল্পনা করতে পারো, তাহলে আরও সহজ হবে ব্যাপারটা। আমরা আরপি রেজিস্ট্যান্স কল্পনা করে নিলাম। এই রেজিস্ট্যান্সটার নাম হলো আরপি, তুল্যরোধ। এখন দেখো আমি এই পথে যাব, অর্থাৎ এক্স সি ডি ওয়াই এক্স, এই পথে কিন্তু যাচ্ছে, কারেন্টও কিন্তু এই পথে যাচ্ছে, I2 কারেন্ট আরপির মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি I2 আরপি, এটা পজিটিভ, যেহেতু আমার পথের সাথে কারেন্ট প্রবাহ একই দিকে যাচ্ছে। আবার দেখো I2 কারেন্টটা কিন্তু এই পথে যাচ্ছে, তাহলে এই যে I2 কারেন্টটা কিন্তু এই পথে যাচ্ছে, কিন্তু এখানে যে কারেন্টটা আবার ভাগে যাবে, এই কারেন্টটা কিন্তু I3 কারেন্টটা ধরলাম R3-র জন্য, অর্থাৎ I2 কারেন্টটা হলো আরপির জন্য আর I3 কারেন্টটা হলো R3 এর জন্য। তাহলে এখানে দেখো আমার চলার সাথে কিন্তু I3টাও
একই দিকে যাচ্ছে, অর্থাৎ I3 R3, এটাও কিন্তু প্লাস হবে I3 R3 হয়ে গেল। এখানে দুইটা রোধ আর দুইটা প্রবাহ। এবার আসো কোষ, এখানে দেখা যাচ্ছে একটা মাত্র কোষ। দেখো আমি যেভাবে যাচ্ছি কোষটাও কিন্তু ডিরেকশন এদিকে, অর্থাৎ আমার চলার সাথে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, অতএব কারেন্ট প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভ দিকে, অতএব কোষটা কিন্তু পজিটিভ। তাই সেক্ষেত্রে এই যে V2 কোষটা কিন্তু পজিটিভ হবে। এবার আমাদের BCDAB এই লুপের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে দেখো এবার কিন্তু আমি এই পথে যাচ্ছি, অর্থাৎ এই পথে দেখো এখানে I1 কারেন্টটা দুইটার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ R1 এবং R2। তাহলে আমি বলতে পারি I1 R1 প্লাস I1 R2। দেখো এই প্রবাহটা কিন্তু দুইটা রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে কিন্তু এদিক দিয়ে যাবে। I2 কারেন্টও দেখো IRP এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটাও কিন্তু একই দিকে যাচ্ছে। আমার চলার সাথে কিন্তু I2টা একই দিকে যাচ্ছে, অর্থাৎ I2 RP। এবার দেখো এই পথে কিন্তু কারেন্টটা চলে যাবে, অর্থাৎ দেখো এখানে কিন্তু আর ঝামেলা নেই, অর্থাৎ একটা মাত্র কোষ হয়েছে এবং আমি যাচ্ছি নেগেটিভ থেকে পজিটিভ দিকে, অর্থাৎ ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ দিকে, অর্থাৎ এটা কিন্তু প্লাস ধরতে হবে, অর্থাৎ প্লাস V1। তাহলে আমরা দেখতে পেলাম সার্কিটে কিভাবে দ্বিতীয় সূত্র প্রয়োগ করা যায় সেই বিষয়টা আমরা লক্ষ্য করলাম। এই হলো কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ এবং সার্কিট হলো এটা। ক্ষয়ের কোশ্চেনটা খেয়াল করো, V1 ব্যাটারির প্রান্ত পরিবর্তন করে সংযোগ দিলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। তাহলে কোন ব্যাটারি? V1 ব্যাটারি। তাহলে ওইটা ঠিক থাকবে, শুধু এটা। তো এটা প্রান্ত পরিবর্তন মানে কি, নেগেটিভটা নিচের দিকে আছে আর পজিটিভটা উপরের দিকে আছে। এখন আমরা ঘুরিয়ে দেবো, অর্থাৎ পজিটিভটা উপরে আর নেগেটিভটা নিচে, অর্থাৎ উপরে হবে নেগেটিভ আর নিচে হবে পজিটিভ। তখন কি কারেন্টটা এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে? অবশ্যই কারেন্টটা এই পথে যাবে, তাই না? এই পথে যাবে, এই পথে দিয়ে কিন্তু কারেন্ট I1 আর যাবে না। তা I1 কারেন্টটা যাবে এই পথে, এই পথে যে এখন কিন্তু ওই যে I3 সাথে কিন্তু কিছু কারেন্ট যাবে, আবার এদিক দিয়ে কিছু কারেন্ট চলে যাবে। I1 এর সাথে I3 মিলিত হয়ে কিন্তু আবার I2 কারেন্ট তৈরি হবে। তো এই I2 কারেন্টটা এই পথে আসবে এবং I1 কারেন্টটা এই পথে আসবে, আসার পরে কিন্তু নতুন কারেন্ট I3 তৈরি হবে। এই ছিল V1 ব্যাটারি প্রান্ত চেঞ্জ করার মাধ্যমে তড়িৎ প্রবাহের পরিবর্তনটা কীরূপ হবে সার্কিট এঁকে তোমাদের এটা বুঝিয়ে দিতে হবে। চিত্র 1-এর আলোকে আমরা ক এবং ক্ষয়ের সমাধানটি করেছি। আর সেকেন্ড যে বর্তনীটি রয়েছে, যে বর্তনীটিতে দুইটি কোষ রয়েছে যাদের ভোল্টেজ 12 ভোল্টেজ এবং প্রত্যেকটি কোষের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম এবং বাহ্যিক রোধ 4.5 ওহম, বাল্বের অভ্যন্তরীণ রোধ। আর এই সার্কিটটির মাধ্যমেই কিন্তু আমরা গ, গহ ও চ এই 4টি কোশ্চেনের উত্তর আমরা সমাধান করব। তো গয়ের কোশ্চেনটি লক্ষ্য করো, বর্তনীটিতে ব্যাটারির শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে ব্যাটারি কিন্তু দুইটা রয়েছে, কিভাবে যুক্ত করতে বলছে? শ্রেণী সমবায়ে। তাহলে এই যে একটা কোষ, অ্যানাদার কোষ, দুইটাকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এই জায়গায় কিন্তু আমরা বাল্ব যুক্ত করব না, তাই যেহেতু কোষ যুক্ত করেছি আর আমরা আরেকটি যুক্ত করব, সেটা হলো বাহ্যিক রোধ আর। তো এখানে দেখো এই আর এর মানটা কত? 4.5 ওহম এবং এই কোষের মানটা দেখো তো কত? 12 ভোল্টেজ। এই কোষের মানটা 12 ভোল্টেজ এবং এটার অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, এটার অভ্যন্তরীণ রোধও 0.5 ওহম। এখন লক্ষ্য করো, দুইটি কোষ যদি শ্রেণী সমবায় থাকে, বাইরে দিয়ে একটি বাহ্যিক রোধ থাকলো, তখন প্রবাহের মানটা কেমন হবে? ধরে নিলাম এটার কোষের মান হলো E এবং কোষের সংখ্যা হলো 2টি আর অভ্যন্তরীণ রোধ হলো R। সেক্ষেত্রে প্রবাহ কেমন হবে? আবার যদি দুটি কোষ প্যারালালে থাকে এবং বাহ্যিক রোধ রয়েছে আর এই কোষের মানও E, এই কোষের মানও E, অর্থাৎ সমান, অভ্যন্তরীণ রোধও কিন্তু R, তাও সমান, সেক্ষেত্রে প্রবাহের মান কত হবে? যেহেতু কোষগুলো শ্রেণীতে আমরা এই প্রবাহটাকে IS বললাম, আর যেহেতু কোষগুলো প্যারালালে এই জন্য আমরা প্রবাহের মানটাকে IP বললাম। তো প্রবাহ তো জানে প্লাস থেকে
প্রবাহিত হয়, তাহলে অর্থাৎ প্রবাহের মানটা হবে এই পথে এবং এই বর্তনীতেও প্রবাহের মান হবে এই পথে। তা আমরা সূত্রটা হলো ই বাই আর প্লাস আর, এখানে সূত্রটা হলো ই বাই আর প্লাস আর। তাহলে এখন লক্ষ্য করো যে কোষের সংখ্যাটা কার কার ক্ষেত্রে বসবে এটা মনে রাখলে চলবে। যদি শ্রেণী সমবায় হয় তাহলে কোষের মানটা হবে এন এর সাথে এবং স্মল আর এর সাথে, আর যদি কোষগুলো প্যারালালে থাকে তখন এন এর সংখ্যাটা কোষের সাথে বসবে এবং বড় হাতের আর এর সাথে বসবে। তাহলে এটা মনে রাখলেই চলবে, কারণ এটার প্রতিপাদনটা তোমাদের পাঠ্য বই রয়েছে, এই জন্য এটার প্রতিপাদনটা আর এখন করলাম না। তো আমাদের মনে রাখতে হবে যে কোষগুলো যখন শ্রেণী সমবায়ে থাকবে তখন তার প্রবাহ হবে আইএস ইজ ইকুয়াল টু এন ই বাই বাহ্যিক রুট প্লাস এন স্মল আর, এবং কোষগুলো যখন প্যারালালে থাকবে তখন এন ই বাই কোষের সংখ্যা ইন্টু বাহ্যিক রুট প্লাস কোষের অভ্যন্তরীণ রুট। এই দুটো সূত্র শুধু গয়ের জন্য নয়, গহ প্লাস ওর জন্য কাজ করবে। তা আমরা গয়ের অঙ্কটি শুরু করছি। তো চলো আমরা গয়ের অঙ্কটি শুরু করি। কোষগুলো যখন শ্রেণী সমবায়ে থাকবে তখন তড়িৎ প্রবাহ কত? তাহলে কোষগুলো শ্রেণী সমবায়ে থাকলে তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্রটা কি পেলাম আমরা? আইএস ইজ ইকুয়াল টু এন ই বাই আর প্লাস এন আর। এখানে দেখো এই এন এর সংখ্যাটা কত পেলাম, মানে কোষের সংখ্যা 2 এবং ই মানে কি কোষের ভোল্টেজ। তাহলে ই যে কথা, ই1 একই কথা এবং ই2 কিন্তু একই কথা, সেক্ষেত্রে আমরা মান জানি 12 ভোল্টেজ। এবার কোষের অভ্যন্তরীণ রোধ অর্থাৎ আর মানে কিন্তু R1 এবং আর মানে কিন্তু R2, সেটার অভ্যন্তরীণ রোধ আমরা জানি 0.5 ওহম, আর বাহ্যিক রোধ তো তোমরা জানো অর্থাৎ R ইজ ইকুয়াল টু 4.5 ওহম। তাহলে এখন মানগুলো বসাতো, এন এর মান 2 মানে কোষের সংখ্যা, ই এর মান 12 ভোল্টেজ। যেহেতু কোষের মানটা সমান এই জন্য আমরা ই1 মানে ই2 মানে ই, অর্থাৎ ডাইরেক্ট আমরা ই এর মানটা 12 ভোল্টেজ লিখে ফেললাম। বাহ্যিক রোধ হলো 4.5 প্লাস এন এর মান হলো 2 আর এখানে স্মল আর এর মান হলো 0.5। তো তোমরা হিসাব করলে পাবে উপরে এসে 12 24, 4.5 আর এখানে 1, তাহলে 5.5 ভাগ করলে হবে 4.36 এম্পিয়ার। এই অঙ্কটাকে আমরা বিকল্প পদ্ধতিতে অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করেও আমরা বের করতে পারি। আমরা নাম দিয়ে দিলাম এ বি সি ডি এ। এই লুপটা কল্পনা করো, অর্থাৎ বিকল্প পদ্ধতি এ বি সি ডি এ। এই লুপে আমরা কি পাচ্ছি? এই পথে কারেন্টটা যাবে, তাই না? যদি এই পথে কারেন্টটা যায় তাহলে আমি লুপটা কল্পনা করলাম এ বি সি ডি এ। যেহেতু আমি এই পথে যাব, কারেন্টও কিন্তু সেই পথে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা কি প্লাস। যেহেতু আমি এই পথে যাব আর কারেন্টও যাচ্ছে এই পথে, অতএব কারেন্টটা কি হবে প্লাস। তাই কারেন্ট কার কার মধ্যে দিয়ে যাচ্ছে? বড় হাতের আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ আই আর। কারেন্ট যাচ্ছে এই R2 এর মধ্যে দিয়ে IR2, কারেন্ট যাচ্ছে R1 এর মধ্যে দিয়ে IR1। অর্থাৎ প্রবাহ ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টিটা হবে ওই বর্তনীতে যতগুলো কোষ রয়েছে ওই কোষগুলোর মোট ভোল্টেজের সমান। তো দেখো লুপটা কিন্তু এই পথে কল্পনা করেছি এবং আমি যাচ্ছি এই পথে। আমি কোন পথে যাচ্ছি? ব্যাটারি বা কোষের মাইনাস থেকে প্লাসের দিকে। আমি যদি ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে যাই তাহলে সেক্ষেত্রে ব্যাটারিটা হবে বা কোষটা হবে পজিটিভ। যেহেতু লুপটাও কল্পনা করলাম এই পথে এবং আমিও যাচ্ছি এই পথে, কোন পথে যাচ্ছি? ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এই যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, অর্থাৎ ব্যাটারি বা কোষটা কী হবে? পজিটিভ। তাহলে ই1ও পজিটিভ এবং ই2ও কি পজিটিভ। তাহলে এখানে আমরা আয়ের মান কমন নিলে পাচ্ছি আর প্লাস R1 প্লাস R2 সমান সমান ই1 প্লাস ই2, বা আই ইজ ইকুয়াল টু ই1
প্লাস E2 বাই আর প্লাস R1 প্লাস R2। তাহলে এখানে দেখো E1 এবং E2 মান কত, 12 প্লাস 12। তা তোমরা লাগবে E1 12 ভোল্টেজ, E2 12 ভোল্টেজ। বড় হাতের আর বাহ্যিক ভোল্টেজটা এখানে 4.5 ভোল্টেজ প্লাস R1 এর মান এখানে 0.5 এবং R2 মান কিন্তু এখানে 0.5। তাহলে এই ক্ষেত্রেও ক্যালকুলেশন করলে আসবে 4.36 এম্পিয়ার। প্রশ্নে যদি কারশফের সূত্র উল্লেখ করা থাকতো তাহলে অবশ্যই তোমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ করেনি, তাহলে তুমি প্রথম পদ্ধতি দিলেও হবে, আবার বিকল্প পদ্ধতি দিলেও হবে। গড় কোশ্চেনটা লক্ষ্য করো, বর্তনীর বাল্বটির অভ্যন্তরীণ রোধ আর হলে, এই যে দেখো বর্তনীর বাল্বটির অভ্যন্তরীণ রোধ কত, আর। ব্যাটারি শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে। অর্থাৎ কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বল হবে, ব্যাটারিটা কি শ্রেণী অবস্থায় না ব্যাটারিটা সমান্তরাল অবস্থায়? তাহলে চিত্র অবশ্যই আরেকটা আঁকতে হবে। আমরা চিত্র আরেকটা আঁকতেছি। এবার কিন্তু দুইটা কোষ কি অবস্থা আছে, সমান্তরাল অবস্থা। এখানে একটি বাল্ব রয়ে গেল। এই বাল্বেরও অভ্যন্তরীণ রোধ স্মল আর এবং এই কোষের মানটাও কিন্তু E1 এবং ভোল্টেজ কিন্তু R1। E1 হলো এখানে 12 ভোল্টেজ, E2টাও কিন্তু এখানে 12 ভোল্টেজ। আর এটার অভ্যন্তরীণ রোধ অর্থাৎ R1 হচ্ছে 0.5 ওহম, এটার অভ্যন্তরীণ রোধও কিন্তু R2 0.5 ওহম। যেহেতু এই চিত্রে কোষগুলো শ্রেণীতে রয়েছে, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে তার নাম হলো আইএস। ধরলাম যে আইএস দিয়ে আমরা কারেন্ট প্রবাহটা বের করব। আর এখান দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা হলো আইপি কারেন্ট, যেহেতু কোষগুলো প্যারালালে রয়েছে। প্রশ্নে বলেছে বাল্বটি কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বল হবে। তো এই উজ্জ্বলতা বলতে আমরা কি বুঝি, যেমন দেখো P=60 ওয়াট, আবার P=100 ওয়াট। তাহলে কার ক্ষমতা বেশি, এটার ক্ষমতা বেশি, অতএব এই বাতিটা বেশি উজ্জ্বলতা দেখাবে। যেহেতু তার ক্ষমতা কম, এটা কম উজ্জ্বলতা দেখাবে। তাহলে বোঝা গেল যে যে বাল্বের ক্ষমতা বেশি হবে সেই বাল্বটি বেশি উজ্জ্বল হবে। তা আবার আমরা জানি ক্ষমতা মানে কি, I²R। এই আইটা হলো বাল্বের মধ্যে দিয়ে কী পরিমাণ প্রবাহ যাচ্ছে। যেহেতু এই চিত্রে অর্থাৎ ফিগার 1-এ আমরা দেখতে পাচ্ছি দুইটা কোষ শ্রেণীতে রয়েছে, তাহলে এই বাল্বের মধ্যে দিয়ে আইএস পরিমাণ কারেন্ট যাবে। এবং ফিগার 2-এ আমরা দেখতে পাচ্ছি যে কোষগুলো প্যারালালে রয়েছে, তাহলে এই বাল্বের মধ্যে দিয়ে কিন্তু আইপি কারেন্ট যাচ্ছে। তাহলে ওই কারেন্টের বর্গ এবং রোধ, কার রোধ হবে, রোধ হবে বাল্বের অভ্যন্তরীণ রোধ বা বাল্বের রোধ। তো বাল্বের রোধ কত, আর। তাহলে এখানে হবে স্মল আর। অর্থাৎ এই বাল্বের ক্ষমতা আমরা বের করতে পারলাম এই সূত্র দিয়ে, I²R দিয়ে, এবং এই বাল্বের ক্ষমতা আমরা বের করতে পারলাম I²R দিয়ে। যে চিত্রের বাল্বের ক্ষমতা বেশি পাওয়া যাবে সেই চিত্রের বাল্বটি বেশি উজ্জ্বল হবে। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বাল্বের ক্ষমতা বের করতে হবে। এখন আমরা দেখব যে এই বাল্বের মধ্যে দিয়ে যে আইএস পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই আইএস এর মান কত, এবং এই বাল্বের মধ্যে দিয়ে যে আইপি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই আইপি এর মান কত। তা আইএস হলো যে সূত্রটা আমরা জানি, NE/R প্লাস NR, আর এখানে আইপি সমান আমরা জানি NE/NR প্লাস R। তা আমরা এখানে বসে দিচ্ছি N এর মান 2, যেহেতু দুইটা কোষ, ই এর মান কিন্তু 12 ভোল্টেজ। তো কীভাবে লাগবে, E=E1 E2 সমান 12 ভোল্টেজ। আর এখানে N এর মান আমরা আবার জানি 2, এবং আরটাকে তো কোষের অভ্যন্তরীণ রোধ, প্রথম কোষের অভ্যন্তরীণ রোধ 0.5, দ্বিতীয় কোষের অভ্যন্তরীণ রোধ 0.5। তাহলে তুমি লিখবা R=R1 R2 সমান তাহলে কত, 0.5। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে
এই আরটা ছিল গোয়াতে বাহ্যিক রোধ, কিন্তু এখানে বাল্ব ব্যবহার করা হয়েছে, আর বাল্বের অভ্যন্তরীণ রোধ কিন্তু স্মল আর। তাহলে এই আর এর পরিবর্তে কী হবে? স্মল আর। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবা, কারণ এখানে কিন্তু বাহ্যিক রোধ হবে না, এখানে হবে বাল্বের রোধ। এখন আমরা হিসাব করলে পাচ্ছি 12 দুগুণে 24, 2 এর সাথে 0.5 গুণ করলে 1, 1 প্লাস আর। এখানে দেখো এন এর মান কিন্তু ওই যে আগের মতো 2, আর এর মান 12 ভোল্টেজ, এখানে এন এর মান 2, আর এখানে আরটা কী হবে? বাল্বের অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর প্লাস, আর এখানে আর হলো কোষের অভ্যন্তরীণ রোধ কত? 0.5। তাহলে কীভাবে লাগবে? আর ইকুয়াল টু R1 ইকুয়াল টু R2 মানে কত? 0.5। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 12 দুগুণে 24, 2R প্লাস 0.5। তো একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু 0.5টা আমরা রাখবো না, আমরা যদি লবহরকে 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 24 দুগুণে 48, আর নিচে হবে 2R এর সাথে 2 গুণ করলে 4R প্লাস 0.5 এর সাথে 2 গুণ করলে 1। তাহলে এখানে আমরা পেলাম 48/4R প্লাস 1, আর এখানে পেলাম 24/1 প্লাস আর। এই প্রবাহগুলো আমাদের লাগবে, এটা আমরা একটু লিখে রাখতেছি। IS সমান ছিল 24/1 প্লাস আর, এখানে আমরা IP পেলাম কত? 48/4R প্লাস 1। এখন আমরা উপচিত্রের ক্ষমতা বের করব। তাহলে এখানে ধরি প্রথম চিত্রের ক্ষমতা, প্রথম ও দ্বিতীয় চিত্রে বাল্বের ক্ষমতা কত হবে? P1 ও P2। এটা আমরা যথাক্রমে লিখে দিতে পারি। তাই P1 সমান কত হবে? I²R, যেহেতু প্রথম বাল্বের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা নাম হলো IS, এবং দ্বিতীয় বাল্বের ক্ষমতাটা হবে I²R। তাহলে দ্বিতীয় বাল্বের মধ্যে দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেটা হবে IP। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এটা কি বিগ আর হবে না স্মল আর হবে? এখানে অবশ্যই কিন্তু স্মল আর হবে। তার কারণটা হলো, তুমি বের করতে যাচ্ছ বাল্বের ক্ষমতা, তাহলে বাল্বের রোধ কোনটা? আর। তাহলে এই জন্য এখানে আর ব্যবহার করতে হবে। এখানে কিন্তু বড় হাতের আর ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে বাল্বের ক্ষমতা বের করতে যাচ্ছ, তাহলে অর্থাৎ বাল্বের রোধে এখানে ব্যবহার করতে হবে। তো যদি তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও, তাহলে আমরা 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? P1/P2 সমান সমান আর কাটা গেলে থাকে I²S/I²P। তা আমরা এখন এই প্রবাহগুলো বসে দেখব P1 বড় হচ্ছে না P2 বড় হচ্ছে। যদি P1 বড় হয় তাহলে প্রথম চিত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে, আর যদি P2 বড় হয় তাহলে দ্বিতীয় চিত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে। বা P1/P2 ইকুয়াল টু, এখানে IS এর মানটি লক্ষ্য করো 24/1 প্লাস আর হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। একইভাবে I²P, IP এর মানটি দেখো 48/4R প্লাস 1 হোল স্কোয়ার। আমরা যেটা পাচ্ছি সেটা হলো 24² প্লাস আর হোল স্কোয়ার ইন্টু, এটা উল্টে ফেললে আসতেছে 4R প্লাস 1 হোল স্কোয়ার 48 হোল স্কোয়ার। কি পাচ্ছি দেখো, তো 24কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে কত আসতেছে? 24কে আমরা যদি 2 বার গুণ করি তাহলে আসতেছে 576। 4R প্লাস 1 হোল স্কোয়ার, এখানে আমরা পাচ্ছি 1 প্লাস আর হোল স্কোয়ার। 48কে যদি 2 বার গুণ করি, 48কে 2 বার গুণ করলে আসতেছে 2304। এখন দেখতে হবে এটা বড় না এটা বড়। এখানে আটটা কি? আটটা হলো বাল্বের অভ্যন্তরীণ রোধ। এই বাল্বের অভ্যন্তরীণ রোধ কিন্তু আমরা জানি না। তো যেহেতু জানি না, তাহলে এখন আমরা ধরে নেই আর এর মান ধরো 1 বা আর এর মান 2। তো প্রত্যেক ক্ষেত্রে দেখা দেব যে এই টোটাল রেজাল্ট হবে 1-এর চেয়ে বড়। তাহলে দেখো, আমি যদি আর এর মানটা 1 বসা তাহলে কত হয়?
576 ইন্টু আর এর মানটা 1 বসালে 4 ইন্টু 1 মানে 4, 4 প্লাস 1 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25। এবার দেখো আর এর মান যদি 1 বসাও তাহলে আর এর মান 1 হলে 1 প্লাস 1 2 স্কোয়ার 4, তাহলে এখানে 4 2304, তাহলে 576 ইন্টু 25 ভাগ 2304 ভাগ 4, তাহলে আসতেছে 1.56। তাহলে দেখো এই জায়গাটা আসতেছে 1.56, মানে কি একের চেয়ে বড় হয়ে গেল। তো তুমি যদি আর এর মান 2 বসাও সেক্ষেত্রেও দেখবে একের চেয়ে বড় হয়ে গেছে। কেবলমাত্র আর এর মান 0.5 বসালে দেখবা এটা রেজাল্ট আর এটা রেজাল্ট সমান হয়ে যায়। তাহলে 0.5 পর তুমি যাই বসো না কেন, যেমন 0.6, 0.7 বা 1, 2, 3 যাই বসো না কেন, সেক্ষেত্রে এটার মানটা হবে একের চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি R1 1 2 3 ডট 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 মানের জন্য এটা কত হবে, একের চেয়ে বড় হবে। অর্থাৎ 5 7 6 ইন্টু 4R প্লাস 1 স্কোয়ার বাই 2304 ইন্টু 1 প্লাস আর স্কোয়ার। এই মানটা কার থেকে বড় হলো, একের চেয়ে। কেন? আর এর মান 1 2 3 ডট 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 মানের জন্য। আবার এই মানটা কত, এটা মানে তো P1 বাই P2। এটা আবার লেখা দিচ্ছি, এই মানটা কত, P1 বাই P2, এই যে P1 বাই P2। তাহলে আমরা বলতে পারি P1 ইজ গ্রেটার দেন P2। এখানে P1 P2 থেকে বড়, তাহলে P1টা কি? P1টা হলো প্রথম চিত্রে বাল্বের ক্ষমতা, আর P2 হলো দ্বিতীয় চিত্রে বাল্বের ক্ষমতা। যেহেতু P1 P2 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে ব্যাটারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল দেখাবে। এই লাইনটা এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন সমবায়ের ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে, ব্যাটারি যখন শ্রেণী সমবায় যুক্ত থাকবে তখন ওই বর্তনীতে যে বাল্বটা ব্যবহার করা হবে ওই বাল্বটাই বেশি উজ্জ্বল দেখাবে। 1 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করো, কোন শর্তে ব্যাটারি 2 রকমের সমবায়ের ক্ষেত্রে একই রকম উজ্জ্বলতা দিবে। এবার আমরা P1 এবং P2 সমান হবে কখন বা কোন শর্তে। তোমরা ঘ নম্বরে একটা জিনিস পেয়েছ যে P1 বাই P2 কি পেয়েছিলে, I স্কয়ার S বাই I স্কয়ার P। আমরা যখন এই ঘতে একটা রেজাল্ট পেয়েছিলাম সেটা হলো যে 576 ইন্টু 4R প্লাস 1 স্কোয়ার, আর এখানে I স্কয়ার P এর মানটা ছিল 2304 ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। তো তোমরা খেয়াল করো এই আরটা কি, আরটা কিন্তু বাল্বের অভ্যন্তরীণ রোধ। তো আমরা যখন আর এর মান 1 2 যাই বসাইছি সেক্ষেত্রে কিন্তু এই মানটা একের চেয়ে বড় হয়ে গেছিল। একমাত্র আর এর মান 0.5। তুমি যদি আর এর মানটা 0.5 বসাও তাহলে দেখবা যে কাটাকাটি গেলে রেজাল্ট হবে 1। তাহলে করে দেখো, 576 4 ইন্টু 0.5 প্লাস 1 স্কোয়ার, আর এখানে 2304 1 প্লাস 0.5 স্কোয়ার। তো তুমি ক্যালকুলেশন করলে দেখবে উপরেরটা আসবে 5184, নিচেরটা আসবে 5184। কাটাকাটি গেলে কত হবে, 1। অর্থাৎ P1 আর P2 কে গেল, সমান হয়ে গেল। কখন সমান হলো, যখন আর এর মানটা 0.5 ধরা হয়েছে। তাহলে আমরা এইভাবেও কিন্তু করতে পারি যে আর এর মান 0.5 হলে উভয় ক্ষেত্রে বাল্বের উজ্জ্বলতা সমান হবে। অথবা আমরা আর এর মানটা বের করার আরেকটা পদ্ধতি রয়েছে, আমরা সেটাও দেখে দিচ্ছি। তো যেহেতু উভয় চিত্রে বাল্বের উজ্জ্বলতা সমান হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি P1 এবং P2 কি সমান। তো P1কে লেখা যাচ্ছে I স্কয়ার R, যেহেতু এই বাল্বের অভ্যন্তরীণ রোধ আর, এখানে আরই লিখতে হবে, বড় হাতের আর লেখা যাবে না। আর যেহেতু এই বাল্বের মধ্য দিয়ে যে প্রভাবটা যাচ্ছে সেটা হলো IS, একইভাবে এটা হবে I স্কয়ার P ইন্টু বাল্বের অভ্যন্তরীণ রোধ আর। তো এই আরটা একটা কাটা যাচ্ছে, তাই আমরা কেটে ফেললাম। আর IS এর মানটা আমরা জানি, যেটা আমরা গহ থেকে পেয়েছি এটা লিখতে হবে, গহ থেকে প্রাপ্ত এটা অবশ্যই লিখতে হবে 24/1 প্লাস আর হোল স্কোয়ার। আর এখানে IP এর মানটা হলো 48/1
4r প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ারটা কাটা যাবে, কাটা গেলে থাকতেছে 24 1 প্লাস আর, এখানে থাকতেছে 48 4r প্লাস 1। তো আমরা এখানে একটু কমে ফেলি, 24 দুগুণে 48 2 4r প্লাস 1, আর এখানে 1/1 প্লাস আর। তো গুণ করলে আসতেছে 4r প্লাস 1 ইকুয়াল টু 2 প্লাস 2r। তো 4r থেকে 2r গেলে থাকে 2r, আর এখানে 2 এর থেকে 1 গেলে থাকে 1। তো সুতরাং r ইকুয়াল টু 0.5। তা আমরা দেখলাম যে আর এর মান অর্থাৎ বাল্বের অভ্যন্তরীণ রোধ যদি 0.5 ওহম হয় তখনই দুই রকম সমবায়ের ক্ষেত্রে একই রকম উজ্জ্বলতা দিবে বাল্বটি। এই লাইনটা তোমাদের অবশ্যই লিখতে হবে। আজকের অ্যাসাইনমেন্টের সর্বশেষ কোশ্চেনটি হলো, যদি প্রভামাত্রা 25% হ্রাস পায় তবে বাতিটির উজ্জ্বলতা শতকরা কত অংশ হ্রাস পাবে। তা আমরা ও নম্বর অঙ্কটাতে দেখলাম যে P1 বেশি P2 কম, তাহলে বোঝা গেল এটার মধ্যে দিয়ে প্রবাহ বেশি যাচ্ছে। তা আমরা একটু ধরে নিই যে এটার মধ্যে দিয়ে I1 পরিমাণ প্রবাহ যাচ্ছে এবং এটার মধ্যে দিয়ে I2 পরিমাণ প্রবাহ যাচ্ছে। তো প্রথম চিত্রে বাল্বের মধ্য দিয়ে I1 এবং দ্বিতীয় চিত্রে বাল্বের মধ্য দিয়ে I2 পরিমাণ প্রবাহ যাচ্ছে। এখন ক্ষমতার কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তো ক্ষমতা তো জানোই, P = I²R। তাহলে P1 = হবে I²R, এই আরটা হবে বাল্বের অভ্যন্তরীণ রোধ আর, আর প্রবাহটা আমরা ধরে নিলাম I1 প্রবাহ যাচ্ছে, এবং এটার মধ্যে দিয়ে যাচ্ছে I2 পরিমাণ প্রবাহ I2²R। এখানে এটা যদি 1 হয় এটা হবে কত 2। এখানে বলেছে প্রবাহ মাত্রা যদি 25% হ্রাস পায়, অর্থাৎ এটার মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ যাবে তার মধ্যে দিয়ে প্রবাহটা কিন্তু অনেক কমে যাবে, অর্থাৎ 25% কমে যাবে। তো যদি 25% কমে যায় তাহলে তার মধ্যে দিয়ে কতটুকু প্রবাহ যাবে এটা কিন্তু আমাদের হিসাবটা করতে হবে। তারপরে কিন্তু আমরা দুটা ক্ষমতা বের করতে হবে, এরপরে গিয়ে আমাদের শতকরা হিসাবটা করতে হবে। তো এখানে আমরা 2কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে P2/P1 I2²/I1²। এখানে কিন্তু আর কাটা যাবে। এখানে I1 এর মানটা ছিল কত I1, যখন I2 এর মানটা কি হবে, এখান দিয়ে যে প্রবাহটা যাবে তা ওই প্রবাহের 25% হ্রাস পাবে। এখানে বলছে 25% হ্রাস পাবে। তাহলে এই I1 থেকে বাদ দিতে হবে I1 এর কত পার্সেন্ট 25%। তাহলে বিয়োগ করলে হবে I1 এর কত পার্সেন্ট 75%। তা I1 এর 75% মানে কি, 75/100 মানে 0.75। তাহলে এখানে হবে 0.75 I1। তাহলে I2 মানটা আমরা পেলাম 0.75 I1 স্কোয়ার, আর এখানে পেলাম I1 এর মানটা I1 অর্থাৎ I1²। একটু উপরে চলে যাচ্ছে, P2/P1 = যেহেতু I1² কাটা যাবে তাহলে 0.75কে যদি বর্গ করে কত হয় 0.75 × 0.75, তাহলে আসতেছে 0.5625 0.5625। তাহলে এখান থেকে পাচ্ছি P2 = 0.5625 P1। অর্থাৎ এই চিত্রের বাল্বের ক্ষমতা হবে, প্রথম চিত্রে বাল্বের ক্ষমতার 0.5625 গুণ, এখানে P1 বড় কারণ P1 এর সাথে 0.56 তার মানে 1-এর চেয়ে কম গুণ আকারে রয়েছে, তাই বলবো আমরা এখানে কে বড়, P1 বড় এবং P2 ছোট। তাহলে আমাদের বের করতে বলেছে শতকরা কত অংশ হ্রাস পাবে। তাহলে আমরা শতকরা হ্রাসটা বের করতে যাচ্ছি, অর্থাৎ ক্ষমতার শতকরা হ্রাস, ক্ষমতার শতকরা হ্রাস। তাহলে এখানে হবে ডেল পিটা হবে বড় থেকে ছোট, অর্থাৎ P1 বিয়োগ P2, আর নিচে হবে আদি, অর্থাৎ এটা হবে পরিবর্তন, এটা হবে আদি, আর এখানে হবে 100%। তাহলে P1টা কত ছিল P1, আর P2 হলো 0.5625 P1, আর নিচে হবে P1,
ইন্টু 100%। এখানে দেখো একটা P1 থেকে যদি আমরা 0.5625 P1 বিয়োগ করি তাহলে কত হবে? 0.4375 এটা হবে। P1 এ P1 থাকবে আর নিচেও P1 থাকবে ইন্টু 100%। তাহলে P1 কাটা যাবে 100 দ্বারা, এটাকে যদি গুণ করি তাহলে হবে 43.75% হ্রাস পাবে। কি হ্রাস পাবে? ক্ষমতা হ্রাস পাবে। তো তোমরা লক্ষ্য করলে যে যখন প্রবাহটা হ্রাস পেল, অর্থাৎ ব্যাটারিটা যখন শ্রেণী অবস্থায় ছিল তখন যে প্রবাহটা পাওয়া গেল, যখন প্যারালালে হয়ে গেল তখন প্রবাহটা যে চেঞ্জ হয়ে গেল। এবং এখানে 6 নম্বরের কোশ্চেনে এটাই বলেছে প্রবাহ হ্রাস পাওয়ার কারণে ক্ষমতা কিন্তু হ্রাস পেয়েছে এবং শতকরা কত হ্রাস পেয়েছে? 43.75% হ্রাস পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে অ্যাসাইনমেন্টটি প্রশ্নের আলোকে বোঝার চেষ্টা করবে, তারপরে খাতায় গুছিয়ে লেখার চেষ্টা করবে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।